ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত। ময়দান স্পোর্টসে আজকে আমরা আলোচনা করব ইস্টবেঙ্গলের সুপার কাপে প্রথম ম্যাচে ব্যর্থতা নিয়ে। আপনারা সকলেই জেনে গেছেন যে সুপার কাপ থেকেও বিদায় নিয়েছে ইস্টবেঙ্গল, যার ফলে আর হচ্ছে না ডার্বি। তাই ইস্টবেঙ্গলের এই ব্যর্থতার কারণ কি, তার কাটাছেঁড়া বা ময়নাতদন্ত করতেই আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা পাশে পেয়েছি ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক বিশিষ্ট ফুটবলার সৌমিক দেকে। নমস্কার সবাইকে এবং শুভ নববর্ষ। এবং ময়দান স্পোর্টসের প্রতিটি সদস্য, প্রতিটি প্রত্যেক ফ্যামিলি জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এবং কোশ্চেনটা হচ্ছে, আজকে ইস্টবেঙ্গল ক্লাব যে জায়গায় দাঁড়িয়েছে, আইএসএলে যে জায়গায় শেষ করেছে, সেটা খুবই দুঃখজনক, লজ্জাজনক ঘটনা। যেহেতু আমি একজন ইস্টবেঙ্গল প্লেয়ার ছিলাম, ইস্টবেঙ্গল দীর্ঘ 10 বছর খেলেছি, সেদিক দিয়ে বলতে গেলে আমি খুবই লজ্জিত। কারণ এই একটা সুপার কাপ ছিল যেটা চ্যাম্পিয়ন হওয়ার মতো উপযুক্ত ছিল। গতবার ডিপেন্ডেবল চ্যাম্পিয়ন ছিল ইস্টবেঙ্গল, সেখান থেকে কিন্তু আজকে প্রথম ম্যাচেই বাড়ি ফেরাটা কিন্তু আশ্চর্যজনক। আর সেটা আমরা নিশ্চয়ই এটা আশা করেছিলাম যে বেশি দূর এগোতে পারবে না। আর যেহেতু পরের ম্যাচ আবার মোহনবাগানের সাথে, সুতরাং একটা টাফ ম্যাচ। মোহনবাগানের সাথে এবছর প্রত্যেকটা ম্যাচই প্রায় হেরেছে, হয় ড্র করেছে, কোনোটাই হয়তো জিততে পারেনি। যাই হোক, আমি হয়তো ভেবেছিলাম যে খেলাটা দেখবো কি দেখবো না, সেটা কিন্তু একটা দ্বিধা ছিল। কিন্তু লাস্ট পর্যন্ত ইস্টবেঙ্গল প্লেয়ার হিসাবে, এখন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে ওই খেলাটা দেখতে হয়, তাই দেখলাম। এবং প্রথম মিনিটেই যেভাবে কেরালা ব্লাস্টার যেভাবে আক্রমণ করেছিল, সেইখান থেকে আমি বুঝেছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু কামব্যাক করা খুব কঠিন। তাই সেটাই হয়েছে। লাস্ট পর্যন্ত 2 গোলে হারটা খুবই লজ্জাজনক। এর বেশি গোলেও হারতে পারতাম, আমি আশা দেখেছিলাম, কিন্তু এটা হয়নি। আমি বলবো যে এটা খুবই একটা ভালো দিক। তবে লাস্ট পর্যন্ত ইস্টবেঙ্গলকে আবার ঘরে ফিরতে হলে এটাই সবথেকে বাজে এবং দুঃখজনক ঘটনা। সুপার কাপেও সুপার ফ্লপ ইস্টবেঙ্গল, এই ব্যর্থতার দায় কি কর্মকর্তাদের না প্লেয়ারদের? দেখো, আমি বলবো আজকে আমাদের সময়কার আমি যদি বলি, আমাদের প্লেয়ারদের মধ্যে কিন্তু দায়বদ্ধতা বিশাল ছিল। আমাদের সময় হ্যাভক টিম ছিল না, আমি বলবো না যে খুব হেভিওয়েট টিম ছিল, কিন্তু আমরা প্লেয়াররা আন্তরিকতা দিয়ে খেলেছি। দেখো, অফিসিয়াল একটা টিম করে দেয়, একটা কোচের ওপর ছেড়ে দেয় যে কোচ এই লিস্ট দিলাম তোমাকে, এই প্লেয়ার দিলাম, যে এবছরটা তোমাকে চ্যাম্পিয়ন, অফিসিয়ালরা যেটা বলে চ্যাম্পিয়ন হতে হবে। ইস্টবেঙ্গল ক্লাব যেহেতু একটা বড় টিম, চ্যাম্পিয়ন হওয়ার মতন খেলে, তাই চ্যাম্পিয়ন হতে হবে। দেখো, সবসময় অফিসিয়াল কোচ আমি ব্লেম দেবো এটাও না, আমাদের প্লেয়ারদের দায়বদ্ধতা নিতে হবে। আমি কালকে খেলা দেখছিলাম, আমি আইএসএল বাদ দিলাম, চ্যাপ্টার ওটা ক্লোজ হয়ে গেছে, মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে গেছে, কিন্তু আইএসএলে তো একটা উদ্যম বা নতুন উদ্যমে শুরু করবে। অনেক দিন পর গ্যাপ পেয়ে টিমটা টোটালি ফিট হয়ে আমি মনে করি মাঠে নামার মতো উপযুক্ত ছিল, কিন্তু এত ক্যাজুয়াল প্লেয়ারদের খেলার কোনো ইচ্ছাই ছিল না। প্রথম 1 মিনিট থেকে 90 মিনিট আমি দেখেছি কোনো প্লেয়ারের খেলার কোনো তাগিদই ছিল না। সেটা কেন হবে? আজকে তুমি মাস গেলে মাইনে পাচ্ছ, টাকা পাচ্ছ, সেটা তুমি ক্লাবকে রিটার্ন দেবে না, এটাই মানতে পারলাম না। যেটা আমাদের সময় হয়েছে, যেটা আমাদের সময় আমরা টাকাটা দেখতাম না, আগে আমরা দেখতাম সমর্থকদের মুখে হাসি ফোটানোটা, সেটা কিন্তু ওরা কিন্তু ভুলেই গেছে। আজকে আসছে, টাকা নিচ্ছে, চলে যাচ্ছে। তারা কিন্তু আজকে চিন্তাই করছে না যে ক্লাবটা আজকে এরকম পরিস্থিতিতে দাঁড়িয়েছে, ক্লাবটাকে আজকে সবাই হেন করছে, সবাই ঘৃণা করছে, সবাইকে কথা শুনতে হচ্ছে। আমি মনে করি যে এটা একটা খুবই লজ্জাজনক। প্লেয়ারদের শিক্ষা নেওয়া উচিত এর থেকে। আর এবছর হয়ে গেল, চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল, এবছরের মতো সমাপ্ত। আগামী বছর নিশ্চয়ই ভালো টিম করবে। আর আমি মনে করি এইসব বিদেশি ইমিডিয়েটলি কালকে যে খেলা শেষ হয় সবাইকে তাড়িয়ে দেওয়া উচিত। বাংলা ভাষায়, আমার মুখের ভাষায় সবাইকে তাড়িয়ে দেওয়া উচিত। কিছু ইন্ডিয়ান প্লেয়ার ভালো রেখে আবার নতুনভাবে দল গঠন করে ভালো বিদেশি, খুব একটা নিম্নমানের না, ভালো বাজেটের। যেমন আমি বলছি, মোহনবাগানে যে প্লেয়াররা এনেছে, আজকে সঞ্জীব গোয়েঙ্কা এমনি টাকা খরচা করেনি। আজকে অনেকে হয়তো শুনছে 9 কোটি 8 কোটি টাকা, নিশ্চয়ই যেমন গুড় দেবে সেরকমই মিষ্টি হবে, সেরকমই রেজাল্ট পেয়েছে। ওরা দুটো ট্রফি পেয়ে গেছে অলরেডি। সুপার কাপ আমি আশা করি ওরাই চ্যাম্পিয়ন হবে। সেটা কেন ইস্টবেঙ্গল হবে না? আগামী দিনে ভালো টিম করুক, ভালো
কোচ আনুক আরও, আমি মনে করি এই কোচ যদি না হয় যে আরও চিন্তাভাবনা করুক, ভালো কোচ আনার, টাকা খরচা করুক। টাকা না খরচা করলে কিছু হবে না। আজকে ইমামি যদি ভাবে আমি 100 টাকার টিমে 100 টাকার মধ্যে টিমটা করব, টিমটা রেজাল্ট পাবো, তাহলে কিন্তু মুশকিল। তুমি যদি টাকাই না খরচা করো তাহলে হবে না। তাই আমি বলবো টিমটা ভালোভাবে তৈরি করুক, আগামী মরশুমে ভালো রেজাল্ট পাক, চ্যাম্পিয়ন হোক, এটাই আমি চাইবো। সৌমিক, যেটা জানতে চাইবো যে মানে ইস্ট বেঙ্গলে তুমি দীর্ঘদিন খেলেছো, লাল হলুদের জার্সি মানে হচ্ছে তোমার মা। আজকে এই যারা খেলছে এরা কি জার্সির দাম বা জার্সির যে মা এটা কি তারা জানে না? না, আমার মনে হয় না। এটা আমি স্টেট কার্ড কথা বলতে ভালোবাসি। আমি এত বছর খেলেছি, আমার বিরুদ্ধে হয়তো অফিসিয়ালরা কোনোদিন আজ পর্যন্ত দাগ কাটতে পারেনি যে সৌমিক এইরকম খেলছি, এরকম হচ্ছে, টিমটা কেন রেজাল্ট পাচ্ছে না। দেখো, আমরা একটা তাগিদ নিয়ে খেলতাম, হবে না কেন? আজকে 18 জনের মধ্যে 4-5টা বাঙালি প্লেয়ার ছিলই, এবং ফার্স্ট টিমে 3-4 জন আমরা বাঙালি প্লেয়ার খেলছি, তাদের নিশ্চয়ই তাদের তাগিদটা তো থাকবেই। আর ইস্ট বেঙ্গল ক্লাব হচ্ছে বাঙাল ক্লাব, আর এই বাঙাল ক্লাবে যদি বাঙালিরা যদি না খেলতে পারে তাহলে এর থেকে দুঃখ কী হতে পারে? আমি মনে করি যে আজকে যারা জার্সি পরে খেলছে তারা শুধু টাকাটাই চেনে, তারা কোনো এই জার্সির মান কিন্তু রাখতে পারেনি, আর রাখতে জানেও না। এরা কীভাবে এই জার্সির মান, এই হেভিওয়েট জার্সি কীভাবে গায়ে পরতে হয় তারা কিন্তু জানে না। তাই আমাদের সময় এই জার্সিটার দাম কিন্তু প্রচুর ছিল। এই জার্সিটা যখন পরতাম আমরা নমস্কার করে পরতাম। আজকে মনে হয় না তারা কোনো এই জার্সিটা জানেই না এই মান মর্যাদা কী আছে, এই জার্সির লোগোটায় কী আছে, এই জার্সির নামটা কী আছে। সুতরাং আমি মনে করবো এইসব প্লেয়াররা আজকে খুবই দুঃখ দিয়ে গেছে। আজ সমর্থকদের মধ্যে, কয়েক লক্ষ লক্ষ সমর্থকদের মধ্যে আজ কান্নায় ভরিয়ে দিয়ে গেছে, দুঃখ ভরিয়ে দিয়ে গেছে, হতাশা করে গেছে সমর্থকদের মধ্যে। এর থেকে আর কিছু বলার আমার বলে মনে হয় না। শুধু তো দর্শকদেরই নয়, ফুটবলারদেরও আজকে যারা লাল হলুদের জার্সি পরে খেলেছে তাদেরও আজকে লজ্জায় ফেলে দিয়ে গেছে। কারণ তারাও যখন তুমি যখন রাস্তায় বেরোচ্ছ তোমাকে শুনতে হচ্ছে, সেটা অফিসেই হোক আর যেখানেই হোক। কীভাবে এটাকে দেখছো? হ্যাঁ দেখো, অবভিয়াসলি আমি যখনই ইস্ট বেঙ্গলের খেলা ভাবি এবং দেখি, এবং যখনই রাস্তায় বেরোই, হয় বাজারে বেরোচ্ছি, যখন সৌমিকদা কী হলো, এবছরও কিছু হলো না, এবছরও ট্রফি পেলাম না, আমার মুখে কোনো জবাব থাকে না। এতে জবাব নেই আমার। আমি বললাম, আমি একটাই আশ্বাস দিই, হয়তো ঘুরে দাঁড়াবে, এইটুকুনি। আর কিছু বলার আমার মতো মুখের ভাষা থাকে না। সেটা কিন্তু সব জায়গায়, আজকে অফিস বলো, বাজার বলো, দোকানপাটে যেখানে যাই, ইস্টবেঙ্গল হারলে কিন্তু আমার খুবই লজ্জা লাগে। যেহেতু আমি একজন প্লেয়ার ছিলাম, এত বছর খেলেছি, সব সমর্থক এবং পাড়ার লোকেরা কিন্তু দেখেছে আজকে সৌমিক কিন্তু ইস্টবেঙ্গলে এত বছর খেলেছে, তারপরে এই টিমটার হাল কেন। সুতরাং সব কোশ্চেন কিন্তু আমার উপরই আসে। আমি কিন্তু এড়িয়ে যাই যে এভাবেই, যে কী হবে, হয়তো নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে, হয় একটা ব্যাট ফ্যাচ চলছে, কিন্তু নিজেও মনে মনে ভাবি যে এই ব্যাট ফ্যাচটা কিন্তু প্লেয়ারদের নিতে হবে, কিন্তু কীভাবে কাটাতে হবে প্লেয়াররাই জানে। প্লেয়াররাই কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে কীভাবে, কীভাবে খেলে। তাই অনেক কিছু প্রশ্নের মধ্যে আমাকে থাকতে হয়, কিন্তু কী করব, কিছু করার নেই। একজন ইস্টবেঙ্গল প্লেয়ার হিসাবে এখন সমর্থক, যেহেতু এখন সমর্থক, আরও ভালোবাসি টিমটাকে। তাই ভাবি যে কীভাবে সমর্থকদের মুখে এখনও হাসি ফোটাতে পারি, সেটাভাবেই কথা বলতে পারি আমি, এবং কথা বলে তাদেরকে মন জয় করতে পারি। ইস্টবেঙ্গলের ডিসিপ্লিন বলে কি কিছু শুনতে পাচ্ছি যে কান পাতলেই যে ডিসিপ্লিন নেই, একটা প্লেয়ার রেড কার্ড দেখছে বারবার, তার বিরুদ্ধে কোনো রকম কোনো স্টেপ নিচ্ছেন না, ক্লাব কর্তারা চুপচাপ রয়েছেন। এই যে ডিসিপ্লিন, এটা মনে হয় কি যে তোমাদের সময় এই জিনিসটা ছিল না, যে একটা কিছু ভুল করলে তখন তোমাদেরকে শাস্তি দিয়েছে, তোমাদের জরিমানা করেছে। এখন কি এই ডিসিপ্লিনটাও, ব্যর্থতা যেহেতু পরপর চলছে, সেজন্য ডিসিপ্লিনটাও ভুলে গেছে ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা, যে কোচকে বলা বা কোচের সাথে বসা? এটা খুব ভালো কোশ্চেন বিন্দুদা যে করেছো। এই কোশ্চেনটা আমি অনেক টিভি চ্যানেলকেও বলেছি, এবং যারা আজকে রিপোর্টার ছিল তাদেরকে আমি বলেছিলাম যে এই টিমে কোনো ডিসিপ্লিন নেই। কারণ এটা কর্তারা ঠিক করে না, কর্মকর্তারা ঠিক করে না, ডিপেন্ড করে কোচের ওপর। কোচ যদি চায় যে এই প্লেয়ারকে আমি শাস্তি দেবো, নিশ্চয়ই দিতে বাধ্য। সেই শাস্তি কিন্তু প্লেয়াররা নিতে বাধ্য। কারণ আমাদের সময়কার আমি বলছি, হয়তো খুব একটা ছিল না, সুভাষ ভৌমিকের সময় খেলেছি, সুভাষ ভৌমিকও খুব কড়া শাস্তি দিত। এবং আমরা আসার পরে দেখলাম, আমরা যখন খেলতে শুরু করলাম, যখন ট্রেভর মর্গান এলো,
তিনি বুঝিয়ে দিলেন যে শাস্তি কাকে বলে এবং জরিমানা কাকে বলে, তিনি কিন্তু প্রথম বুঝিয়ে দিল। এবং ওই জরিমানা কিন্তু আজকে শুধু ভারতবর্ষের নয়, ভারতবর্ষের বাইরে বিদেশেও কিন্তু সেটা হয়ে আসে। সেটা কিন্তু আজকে আমাদের ইস্টবেঙ্গল ক্লাবে ঢুকিয়ে দেখিয়ে দিয়েছিল টেবর মর্গান। কি করে আমি বলি, আজকে এখানে রেড কার্ড দিনের পর দিন দেখে যাচ্ছে, কোনো তাপ উত্তাপ নেই। আজকে একটা প্লেয়ার 4-5টা করে রেড কার্ড দেখছে, তাহলে এদের কোনো শাস্তি নেই। তাহলে তো এরা ভাববে যে ঠিক আছে, ও ক্লাব কিছু বলছে না, কোচ কিছু বলছে না, তাহলে কী আছে, এটা তো হতেই পারে। কিন্তু আমাদের সময় রেড কার্ড খেলে মর্গান ঠিকই করে দিয়েছিল, 10,000 টাকা ফাইন হতো এবং তার শাস্তি হতো, এবং ইয়েলো কার্ড আননেসেসারি খেলে 5,000 টাকা হতো। তাহলে এগুলো কোথায়? এগুলো আছে ইস্টবেঙ্গল ক্লাবে? তাদের এই ডিসিপ্লিনটা নেই। আজকে এই জরিমানা করে দিক, আমি কি বললাম, ডিপেন্ড টু কোচের ওপর ডিপেন্ড করে। কোচ যদি চায় যে এই ব্যবস্থা নিতে পারে, ব্যবস্থা হতে পারে, তাহলে নিশ্চয়ই হতে পারে। এই ব্যবস্থাটা করুক, এবছর তো শেষ হয়ে গেল, পরের বছর থেকে শুরু করুক। আমি মনে করি সব প্লেয়াররা তত্তর খেলবে এবং দেখবে কটা রেড কার্ড হয়, কটা ইয়েলো কার্ড হয়, তারা কিন্তু অনেক সজাগ হয়ে যাবে। আজকে এই ডিসিপ্লিনের জন্যই কিন্তু আজকের এই টিমটার এই ছন্ন ছাড়া। আমি মনে হয় না যে টিমটার মধ্যে কোনো ছন্দই আছে, কেউ কাউকে চেনেই না। এত বছর ধরে, এত দিন ধরে তো খেলছে, আমি মনে করি এখনও কোনো অনেক ফাঁক ফোকর আছে টিমটাকে। তারা ডিউ টু ডিসিপ্লিন। ওই এলাম, মোবাইল দেখতে শুরু করে দিলাম প্র্যাকটিসে এসে, আবার প্র্যাকটিস শেষ মোবাইল দেখে চলে গেলাম। না, আমাদের সময় কী হতো, প্র্যাকটিসে আসতাম, সবাই হই হুল্লো করে গল্প করতাম, আবার প্র্যাকটিস শেষ, আবার 1 ঘন্টা সবাই গল্প গুজব করে তারপর বাড়ি যেতাম। বাড়ি যাওয়ার টাইম ভুলে যেতাম আমরা। তাহলে এটা সেই প্লেয়ারদের মানসিকতাই নেই, আর সেই পরিস্থিতি এখন নেই। কারণ ওরা জানে এখন প্রফেশনাল, ওরা টাকা ছাড়া কিছু চেনে না। টাকাই সব, টাকা নিলাম চলে গেলাম, পরের বছর অন্য ক্লাব ডাকবে চলে যাবো, ও কী আছে, ও বলে যাবে যে 1 বছর ইস্টবেঙ্গলে খেলেছিলাম, ইস্টবেঙ্গল জার্সিরা দেখাবে, ব্যাস হয়ে গেল, ব্যাস। এই যারা প্রাক্তন ফুটবলার যারা রয়েছে, তাদের সাথে মনে হয় নাকি যে ক্লাব কর্তাদের একটা আলোচনা করে আগামী মরশুমে টিম করা উচিত? নিশ্চয়ই। দেখো, এটা একটা বিরাট কোশ্চেন, কারণ আমরাও চাই যে টিমটা একটা ভালো জায়গায় যাক, ভালো ট্রফি পাক এবং সিজনের প্রত্যেকটা ট্রফি ঘরে তুলতে পারুক, এটা সবাই আমরা চাই প্রাক্তন প্লেয়াররা। কিন্তু আজকে কোথাও যেন একটা বাধা হয়ে দাঁড়িয়েছে, কোথাও যেন একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। হয়তো ইমামির কর্তারা চাইছে না, ক্লাব কর্তারা চাইছে, আবার ক্লাব কর্তারা চাইছে না, ইমামি কর্তারা চাইছে। এটা একটা কোশ্চেনের মধ্যে রয়েছে, জানি না এটা কী কারণে হতে পারে। হয়তো ইমামি কর্তারা হয়তো চাইছে না প্রাক্তন প্লেয়ারদের এখানে ঢোকাতে, যেহেতু এখন পুরোপুরি টিমটা ওদের ওপর, ওরাই সব কিছু করে, এখন টিম গঠন সব কিছু চিন্তা ভাবনা ওরাই করে। কিন্তু আমাদের মনে হয়, আমাদের ডাকলে মনে হয় আমরা কিছু সাজেশান দিতে পারবো। এবং আমাদের যদি, আমি বলছি, যদি আমাদের কিছু মাঠেও কোনো দায়িত্ব দেওয়া হয় প্র্যাকটিসে কিংবা টিমটার সাথে থাকার, যদি অনুমতি দেওয়া হয়, সেটা কিন্তু আমরা রাজি আছি। এবং টিমটা কীভাবে ঘুরে দাঁড়াতে পারবে সেই চেষ্টা কিন্তু আমরা হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব, এবং 100 থেকে 200% দেওয়ার চেষ্টা করব। কিন্তু প্রশ্ন ওটাই, কারা ডাকছে না, ক্লাব অফিসিয়ালরা না ইমামি কর্তারা? এটা কিন্তু আমাকে একটা বিরাট কোশ্চেনের মধ্যে ফেলে দেয়। যেমন আমি যখনই ক্লাব অফিসিয়ালদের কেউ হয়তো আমার ওপরে যারা সিনিয়র আছে তারা হয়তো বলে আমাদের কেমন, তখন ক্লাব অফিসিয়ালরা বলে ইমামি কর্তারা যদি না ডাকে তাহলে আমরা কীভাবে ডাকবো? দেখো, ক্লাবটা হচ্ছে ইমামি আজকে আছে কালকে নেই, কিন্তু আজকে অফিসিয়ালরা সারা জীবন থাকবে, ইস্টবেঙ্গল সমর্থকরা সারা জীবন থাকবে। কিন্তু তোমাদের তো দায়বদ্ধতা আছে, তোমরা ডাকো না প্লেয়ারদের, তুমি প্রাক্তনদের ডাকো, প্রাক্তনদের ডেকে তুমি অনুমতি কিছু সাজেশান নাও। কোথায়? আজ পর্যন্ত আমাকে তো কোনো দরকারই পড়েনি, ডাকেও নি, আমি যাইও নি। আমার কি আছে, আমার কিছু যায় আসবে না, আমার এতে কিছু প্রবলেম নেই। যদি না ডাকে আমি কি জোরজবস্তি যাব? কিন্তু আজকে যদি ডাকে, আমি বললাম কি, আমার থেকে 100 কেন 200% সাপোর্টটা পাবে, কারণ আমি ইস্টবেঙ্গলকে ভালোবাসি। ইস্টবেঙ্গল যদি আজ কালকে একটা ট্রফি পায়, আমার আনন্দ হবে না, সারা ভারতবর্ষের লোক ইস্টবেঙ্গল সমর্থকদের আনন্দ হবে। তাহলে আজকে কেন আমাদেরকে ডাকা হবে না? যদি ইমামি কর্তারা যদি না ডাকে, তাহলে ক্লাব অফিসিয়ালরা বলুক ইমামি কর্তাকে যে আজকে প্রাক্তনদের ডেকে তুমি সিলেক্ট করো না। সবাই তো প্রাক্তন তো অনেক লাখো লাখো প্রাক্তন আছে, কিন্তু সবাইকে তো ডাকা সম্ভব নয়। তুমি কয়েকজন সিলেক্ট করো যে এরা থাকবে বডিতে, এদেরকে তুমি অনুমতি নিয়ে
কিংবা এদের সাজেশান নিয়ে কীভাবে দলটা গঠন করা যায় নেক্সট ইয়ারের জন্য। এবছর তো হয়ে গেছে, নেক্সট ইয়ারের জন্য কীভাবে করা যায় এটা একটা চিন্তাভাবনা করো। তাহলে আমি বলবো যে আমরা সবাই এগিয়ে যাব। কেন আমরা পিছিয়ে যাবো কেন? কারণ আমরা খেলে এসেছি, ওখানে আমরা রক্ত দিয়ে এসেছি, ঘাম ঝরিয়ে এসেছি, তাহলে ওই ক্লাবটার সম্বন্ধে আমরা যাবো না কেন? আমরা এক পায়ে এগোতে রাজি, কিন্তু আজকে যদি না ডাকে তাহলে আমরা কেন যাব? আমরা ভয় লাগে, আজকে যদি আমরা আগ বাড়িয়ে কোনো কথা বলতে যাই, যদি কোনো অফিসিয়াল আমাদের উপর বলে, তাহলে আমাদের মনটা কিন্তু ভেঙে যায় যে শ্রমিক তোমরা এখানে ঢুকবে না। যখনই বলে দেবে আমাদের কিন্তু মনটা তখন ভেঙে যাবে, তখন আমরা কি পিছিয়ে আসবো। সুতরাং এটাই বলবো, আজকে যদি ডাকে ক্লাব নিশ্চয়ই যাব, 100% যাব, ক্লাবের জন্য কিছু করে দেখাবো, এটাই বলতে পারি। যদি আমাকেই বলো, আমায় কোশ্চেন করো তুমি টিম কর, তাহলে আমি কাউকে নেবো না, আমি একাই বুঝবো জিনিসটা। সেরকম হয়ে দাঁড়িয়েছে আজকে কিন্তু ইমামি কর্তাদের। তারা কিন্তু চাইছে যে ক্লাব আমার, আজকে আমি টাকা ঢালছি মানে ক্লাব আমার, তাহলে আমরাই সব কিছু করবো। আমি কয়েকটা ছেলে রেখে দেবো, টাকা দিয়ে পুষবো, তারা টিম ফিম জোগাবে। তারা আদৌ কিন্তু ফুটবলের সাথে যুক্ত আছে কিনা জানি না, তাদেরকে রেখে দিয়েছে। একে টিভিতে দেখছে এই প্লেয়ারটা ভালো, ওর কানে শুনছে এই প্লেয়ারটা ভালো, ওর মুখে শুনছে এই প্লেয়ারটা ভালো, তুলে নিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। তাদের কথা শুনে তারা কিন্তু প্রাক্তনদের ডাকছে না। তাহলে আধিপত্যটা তাদের ওপর বেশি থাকছে। আজকে ক্লাব কর্তারা যেহেতু আজকে নিতুদারা আপ্রাণ চেষ্টা করেছে, আমি মিথ্যা কথা বলবো না, যেহেতু এবছর টিমটা তার আগের বছরের টিম থেকে তো অনেক বেটার হয়েছে, অনেক বেটার। প্লেয়ার নেই আজকে তোমার টিমে, সবাই চুক্তি হয়ে থাকে। তুমি যদি এখন আনতে যাও তাকে ট্রান্সফার ফি দিয়ে বিশাল টাকা অঙ্ক দিয়ে আনতে হবে। আমি একটা এইসব প্লেয়ারের জন্য এত টাকা ট্রান্সফার ফি দিয়ে আমি আনবো ইস্টবেঙ্গল ক্লাবে, আর বাদবাকি ছেলেরা যারা কলকাতা লিগে খেলছে, দাপিয়ে খেলছে, ভালো ফুটবল খেলছে, তাদেরকে আমি নিয়ে রাখতে পারছি না, সেটাই হচ্ছে ব্যাপার। দেখো এগুলো এখন পুরোপুরি হয়ে গেছে, এখন ইমামির সাথে ক্লাব কর্তাদের একটা দ্বন্দ্ব। তারাও চাইছে একটা ভালো টিম করতে, কিন্তু আজকে যদি ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়ালরা যদি দায়িত্ব নেয়, যদি ইস্টবেঙ্গল ক্লাবে ইমামি কর্তারা বললে আপনারা দায়িত্ব নিন, তাহলে আমি মনে করব তারা কিন্তু একটা দায়বদ্ধতা নিয়ে কাজ করবে। তারা কিন্তু একটা টিমের প্রতি ঝাঁপাবে, কিন্তু টাকাটা কে দেবে? ইমামি দেবে। এবার যে প্লেয়ারের যত দাম হোক, ইমামি যদি বলে আমরা দিতে রাজি আছি, তাহলে নিশ্চয়ই ঝাঁপাবে। এবং আমাদের নিয়ে, আমি কি আগে বললাম যে সবাইকে নিয়ে বসতে হবে না, যারা আজকে দীর্ঘদিন ইস্টবেঙ্গল ক্লাবে খেলেছে, যারা যুক্ত আছে এখনও ক্লাবের সাথে, তাদেরকে নিয়ে বসুক ক্লাব, আলোচনা করুক। আমরা তো খেলা দেখি প্রত্যেকটা চ্যানেলে, আমি এবছর আই লিগের খেলাও দেখেছি, অনেক ইন্টারকাশি বলো, চার্চিল বলো, সবার খেলা দেখেছি আমি। অনেক প্লেয়ার আছে ইন্ডিয়ান প্লেয়ার, আমি বিদেশি কথা বলছি না, আমি ইন্ডিয়ান প্লেয়ার বলছি, অনেক প্লেয়ার আছে। তাহলে আমাদের থেকে সাজেশনটা নিলে নিশ্চয়ই আমরা বলতে পারবো এই চার্চিলে এই প্লেয়ারটা ভালো, ইন্টারকাশি এই প্লেয়ারটা ভালো, নিলে ভালো হয় ইস্টবেঙ্গল ক্লাবে। এবার সে আসার পরে সে কি খেলবে না খেলবে সেটা পরের কথা, সে এই জার্সির ওয়েটটা নিতে পারবে কি পারবে না তার ব্যাপার, কিন্তু আমরা তো সাজেশনটা দিতে পারি। তাই বলবো যে সবাইকে নিয়ে যদি বসে একটা আলোচনা করে টিমটা গঠন করা যায় নেক্সট ইয়ারের জন্য, আমি মনে করি ট্রফি আসতে বাধ্য। নতুন মরশুম শুরু হচ্ছে। ইস্টবেঙ্গলের মেয়েরা গত মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে, যেটা ইস্টবেঙ্গল ক্লাবের মান কিছুটা তারা তুলে ধরতে পেরেছে, কিন্তু ছেলেরা একবারই ব্যর্থ হয়েছে। তুমি কি বলবে আগামী মরশুমের জন্যে, বা তুমি কতটা আশাবাদী আগামী মরশুমে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়ানোর ব্যাপারে? মেয়েদের আই লিগ জেতাটা একটা বিরাট দরকার ছিল, কারণ দেখো আজকে ছেলেরা ব্যর্থতার পর ব্যর্থতা হয়ে যাচ্ছে, কোনো রেজাল্ট পাচ্ছে না। সেখান থেকে কিন্তু আজকে কিছুটা হলেও মান রেখেছে আমাদের মেয়েরা, ইস্টবেঙ্গল ক্লাবের মেয়েরা। তারা আই লিগ জিতে কিন্তু আজকে দেখিয়েছে ভারতবর্ষের সেরা ক্লাব কিন্তু এখনও ইস্টবেঙ্গল আছে, এখনও মুছে যায়নি। হ্যাঁ, তফাৎ কোথায়? মহিলা দল আর হচ্ছে পুরুষ দল। আমি মনে করি যে শিক্ষা নেওয়া যায়, আমরা কিন্তু যখনই খেলেছি আমরা বাচ্চাদের থেকে অনেক কিছু শেখার চেষ্টা করেছি। আমি নিজে জানতে সব কান্ত হরিদাস পাল হয়ে যায় না, আমরা কিন্তু বাচ্চাদের থেকেও শিখতে পারি। আমরা কিন্তু কোন মেয়েটা, আমি ইস্টবেঙ্গল ক্লাবে মর্নিংয়ে প্র্যাকটিসে যেতাম, এবং আমরা সিনিয়ররা কয়েকজন যেতাম এবং দেখতাম মেয়েরা প্র্যাকটিস করতো, আমার খুব ভালো লাগতো। তাদের বল ধরা ছাড়া কয়েকটা মেয়ে খুবই ইন্টেলিজেন্ট, কিন্তু আমরা ভাবি যে ওদের থেকেও কিছু শেখা যায় যেটা আমাদের মধ্যে নেই।
তাহলে আমরা কেন শিখবো না? সেই শিক্ষাটাই যদি আজকে ইস্টবেঙ্গল ক্লাবের সিনিয়র প্লেয়াররা যদি নিত মানে ছেলেদের, তারা কিন্তু এখনও যদি লজ্জা থাকে, অবশ্য লজ্জা নেই, আমি মনে করি লজ্জা তাদের নেই, তারা নাহলে গতকাল এই ম্যাচটা হতো না, লজ্জার হার হতো না। এবং কি বলবো, এর থেকে আর কিছু বলার নেই। তারা যদি চেষ্টা করে, অবশ্য জানি না কে থাকবে না পরের বছর, আমার ডাউট আছে। তবে যারাই থাকুক, এইসব নিয়েই চলতে হবে। তোমাকে দেখতে হবে যে এই ক্লাবে কীভাবে ট্রফি আসা যায়, কীভাবে ট্রফি জয় করে আনতে হয়, সেটা কিন্তু শিখতে হবে তোমাকে। তুমি যদি ভাবো তুমি সব জেনে গেছো, তাহলে কিন্তু খুব মুশকিল। তোমার অনেক কিছু এখনও শেখার পথ কিন্তু এখন অনেক আছে। তাই বলবো যে আগামী দিনে যদি, আগামী মরশুমে যদি ভালো রেজাল্ট করতে হয়, তাহলে ভালো প্লেয়ার আনতে হবে, ভালো টিম বানাতে হবে। এটাই সমর্থকদের বলবো এবং ইমামি কর্তাদের বলবো সবচেয়ে বড় কথা। অসংখ্য ধন্যবাদ সৌমিক দেখে ময়দান স্পোর্টসের সঙ্গে যে এতক্ষণ আলোচনা করলো যে কেন এই ব্যর্থতা, কেন ইস্টবেঙ্গল পারলো না সুপার কাপেও, সেই নিয়ে অনেক কথাই বললো আজকে অকপটে। এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সৌমিকের সঙ্গে আপনারা নিশ্চয়ই একমত হবেন যে কেন ইস্টবেঙ্গল ব্যর্থ হয়েছে, কি এর কারণ আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানান। আর ময়দান স্পোর্টস দেখতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অন্যদেরকে ছড়িয়ে দিন। অবশ্যই বলবো যে ময়দান স্পোর্টসে এইরকম সৌমিকের মতো এইরকম ফুটবলাররা আসবেন তাদের বক্তব্য পেশ করতে। সুতরাং আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন ময়দান স্পোর্টস সৌমিক দেখে। তাই অবশ্যই ময়দান স্পোর্টসের পক্ষ থেকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার সৌমিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।